আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বাল কাল তারপর পরশু আর মাত্র একদিন পরেই তোমরা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ। তো আমি প্রথমেই বলে রাখি যে আজকের এই সাজেশন ক্লাসটা কিন্তু সবার জন্য না। এই ইউনিটে তোমাকে ইংরেজি দাগাতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। তো যারা মেডিকেল প্রস্তুতি নিয়েছো তাদেরকে উদ্দেশ্য করে আমি ক্লাসটা নিচ্ছি। মেডিকেলে যাদের হয়নি বা যারা বিশেষ কারণ বললে আমি যেটা বলতে পারবো সেটা হলো যে চতুর্থ সাবজেক্ট যারা স্কিপ করতে চাচ্ছ সেটা হলো ম্যাথ এবং বায়োলজি, যেটাই হয় আমি ধরে নেব তোমাদের ম্যাথ চতুর্থ সাবজেক্ট। তা যারা ম্যাথ না দাগিয়ে ইংরেজি দাগাতে যাচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা। আমি একটু ওয়েট করি, সবাই জয়েন করে ফেলো এবং আমি যারা জয়েন হচ্ছ তাদেরকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিও। যদি তোমার মতো কেউ এই ক্লাসটা করে বা এই সাজেশনটা ক্লাসটা থেকে উপকৃত হয় সেটা আমার জন্য ভালো লাগার কারণ হবে। ওকে, আমি লাইভটা শেয়ার করে দিতে বলবো এবং তোমরা আসলে যারা জয়েন করতেছো লাইভে আমি জাস্ট কনফার্ম হতে চাই যে তোমরা কি সত্যিকার অর্থেই ম্যাথ না দাগিয়ে তোমরা ইংরেজি দাগাতে চাচ্ছ কিনা। জাস্ট আমাকে একটু তোমরা কনফার্ম করো, তারপরে আমি ক্লাসে চলে যাব। ক্লাস বলতে আমি জাস্ট কিছু প্রশ্ন তোমাদের সাথে অ্যানালাইসিস করব, কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং দ্বিতীয়ত যে কাজটি করব সেটি হলো তোমাদেরকে কিছু পরামর্শ গাইডলাইন দিব। আমরা দেখব যে কি টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে আর তোমরা সেটা কিভাবে আনসার করতে পারবা। তো যারা লাইভে জয়েন করতেছো তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিও। যে পেজ থেকেই দেখতেছো না কেন লাইভটা, জাস্ট কষ্ট করে লাইভটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, তারপরে আমি মূল ক্লাসে চলে যাব। ওকে, ঠিক আছে, আশা করি সবাই লাইভে জয়েন করে ফেলছো। তোমরা জাস্ট আমাকে একটু কনফার্ম করবা যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসে চলে যাব, কিছু প্রশ্ন অ্যানালাইসিস করব, কিছু প্রশ্নের উত্তর দিব তোমাদের। তার আগে তোমরা আমাকে একটু কনফার্ম করে দাও সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওকে, জাস্ট আমরা ক্লাসে ঢোকার আগে তোমাদের কিছু কথা আসলে শুনে নিব। তো আমি প্রথমেই একটু একটা ক্যালকুলেশনে চলে যাই যে আসলে তোমার সামনে সিনারিওটা কি। মেডিকেল প্রস্তুতি নিয়ে তুমি যখন মেডিকেলে চান্স পাও না, তোমার সামনে আসলে সিনারিওটা কি। ওকে, হ্যালো, হ্যাঁ, যারা ক্লাসটা দেখতেছো তারা জাস্ট আমাকে একটু এনশিওর করো যে তোমরা আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছ। আমি জাস্ট সিনারিওটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিই। তো ডিউ ইংলিশ এই ইউনিটের সাজেশন বা যেটাই বলো রিটেনে কি পড়বা না সেটা নিয়ে একটু ডিটেইল আলোচনা করব। অল্প সময় ক্লাস হবে, জাস্ট তোমরা একটু খেয়াল করো যে সত্যিকার অর্থে তুমি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট পরীক্ষা দিতে যাচ্ছ। এই ইউনিটটা মূলত সায়েন্সের ইউনিট। এই ইউনিটটা আমাদের মূলত কি সায়েন্সের ইউনিট। এই ইউনিট এটা হলো সায়েন্সের ইউনিট। এই ইউনিট এটা হলো সায়েন্স বা বিজ্ঞান বিভাগ থেকে যারা সায়েন্সের ইউনিট, সায়েন্স থেকে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা মূলত এই ইউনিটে পরীক্ষা দিবা। এখানে মূল যে সাবজেক্টটা তোমাদের পরীক্ষা বা আনসার করতে হবে সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই চারটা সাবজেক্ট, এর মধ্যে বাংলা ইংরেজি হলো আমার একটা অপশনাল, মানে অপশন আছে আমার কাছে, এটা আমি চাইলে আনসার করতে পারবো। ওকে, এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমাদের অনেকের এই ম্যাথ সাবজেক্টটা অপশনাল থাকতে পারে। যাদের ম্যাথ সাবজেক্ট অপশনাল তারা ম্যাথটাকে স্কিপ করে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো। নাম্বারের মান বন্টন সেম, তুমি একই রকম ভাবে সবগুলা সাবজেক্টে তুমি অলটুগেদার 15 নাম্বারের আনসার করবা। এই বাংলা ইংলিশেও তোমার 15 নাম্বারের আনসার করতে হবে। এখন কেউ যদি মনে করে যে আমি ইংরেজিটা দাগাবো না, ম্যাথটা দাগাবো না, ইংরেজি অথবা বাংলা যে কোনো একটা দাগাবো, সেই ক্ষেত্রে কি সিনারিওটা হইতে পারে আমি তোমাকে ক্লিয়ার করে বলে দেই। যে ধরো তুমি আর তোমার বন্ধু, আমি দুইজনের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তুমি আর তোমার বন্ধু দুইজনে পরীক্ষা দিছো। এখানে 15 করে 60 আর 40 হলো আমার রিটেন। তো এই 100-র মধ্যে তোমার বন্ধু পাইছে 65 নাম্বার। বুঝতে পারছো? তুমিও পাইছো 65 নাম্বার। দুজনের নাম্বার সমান। তোমার বন্ধু ম্যাথ দাগাইছে আর
তুমি ম্যাথ দাগাও নাই, ম্যাথের পরিবর্তে তুমি ইংরেজি অথবা বাংলা দাগাইছো, এই দুইজনের নাম্বার কিন্তু সেম পাইছো। এখন দুইজন নাম্বার সেম পাইলে অনেক সময় পজিশন উল্টাপাল্টা হয়। কেন হয় আমি তোমাকে বলে রাখি, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কাটমার্ক ধরো 72 বা 73, হাইয়েস্ট মার্ক হলো 90। তো এই 73 থেকে 90 এখানে নাম্বার হলো 17। এই 17 নাম্বারের মধ্যে 5,500 স্টুডেন্ট আছে, ধরো চান্স প্রাপ্ত 5,500 স্টুডেন্ট এই 17 নাম্বারের মধ্যে আছে। তার মানে তুমি যদি ফ্র্যাকশন হিসাব করো 4 17 কত 68, এই 68 ভাগ হয়েছে এই টোটাল 5,500 স্টুডেন্ট। এই 68টা ফিগারের মধ্যে সবাই নাম্বার পাইছে, মানে ক্লিয়ার বুঝতে পারছো যে 68টা ফিগারের মধ্যে কেউ পাইছে 72.5, কেউ পাইছে 73.5, এই নাম্বারগুলোর মধ্যে এই 68টা পোর্শনেই কিন্তু সবার মানে নাম্বার আছে। কিন্তু এই নাম্বার থাকা সত্ত্বেও আমরা সিরিয়াল কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে করছি। কিভাবে করছি? তখন সেটা নেগেটিভ আনসার বা এইভাবে করে আনসার হয়। তো এইভাবে করে পজিশনটা দেয়া হয়, কেউ কম কেউ বেশি পেয়ে থাকে। এখন কথা হলো, যখন 65 দুজনেই পাইছো, ধরো দুজনের সিরিয়াল আসছে 500, মানে 500 একজনের, আরেকজনের আসছে ধরো 502, একই নাম্বার পাইলেও কিন্তু সিরিয়ালটা এরকম হয়। এখন এখানে সিনারিওটা কি, যে ম্যাথ দাগাইছে সে এক সিরিয়াল পাবে এরকম কিন্তু না, মানে যে ম্যাথ দাগাইছে তার সিরিয়াল ধরো 500, যে তুমি ইংরেজি দাগাইছো তোমার সিরিয়াল 502। এখন নাম্বার চয়েসের ক্ষেত্রে যেটা হবে বা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, যে ম্যাথ দাগাইছে ম্যাথ রিলেটেড সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হলো ট্রিপলি, তারপরে সিএসসি, তারপরে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলা কিন্তু ম্যাথ যে দাগায় নাই সে কিন্তু পাবে না। তার মানে ম্যাথ যে দাগাইছে, এই 4টা যে দাগাইছে সে সবগুলা সাবজেক্ট পাবে। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা জানো। আবার তুমি বায়োলজি দাগাইছো, সাথে ইংরেজি অথবা বাংলা দাগাইছো, তুমি বায়োলজি রিলেটেড সব সাবজেক্ট পাবা, যেমন ফার্মেসি পাবা, বায়োকেমিস্ট্রি পাবা, মলিকুলার বায়োলজি বা যেটাই মানে বায়ো ইনফরমেশন এন্ড টেকনোলজি, মানে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যেমন জুলজি, বোটানি, এই সাবজেক্টগুলা তুমি পাবা। বুঝতে পারছো? ইংলিশ দাগাতে চাই, এখন ইংলিশ অনেকেই দাগাইতে চাই, তো সেই জিনিসটা আমি ক্লিয়ার করে নিলাম যে ইংরেজি দাগাইলে সিনারিওটা কি হবে, বা ইংরেজির পরিবর্তে তুমি যদি ম্যাথ বায়োলজি দাগাও সেক্ষেত্রে, এখন ম্যাথে যে ফেল করবে, মানে ম্যাথে যার কোনো সম্ভাবনা নাই, সে ম্যাথ দাগায় শুধুমাত্র শুধু তার এই ঢাবির চান্সটা একেবারে নষ্ট করার কোনো কারণ নাই। তো এই ক্ষেত্রে তুমি অপশন হিসেবে বাংলা ইংরেজি বেছে নিতে পারো। এখন বাংলা ইংরেজি তুমি কোনটা বেছে নিবা বা বাংলা ইংরেজি দাগাবা কিনা, এইটা কিন্তু তোমাকে নিশ্চিত হইতে হবে যে এটা কি ওয়াইজ ডিসিশন হবে কিনা। তো আমি যখন প্রশ্ন দেখবো তখন আমি বুঝবো যে আসলে আমার ইংরেজি দাগানো উচিত কিনা। এখন যেহেতু কাল বাদে পরশু তোমাদের পরীক্ষা, আমি এটাই ধরে নিব যে যারা ক্লাস করতে তারা ইংরেজিটা দাগাতে চাও। তো ইংরেজির দাগাতে চাওয়ার যে ব্যাপারটা, এটা আমরা প্রশ্ন দেখে বা প্রশ্ন অ্যানালাইসিস করে কিছু সাজেশন দেব, সেটা তোমরা ফলো করতে পারো। এখন কথা হলো আমরা চলে যাই যে ইংরেজি প্রশ্নটা কি টাইপের হয় বা ইংরেজি প্রশ্নের প্যাটার্নটা আসলে কি। ওকে, দেখো এখানে আমরা ইংরেজি প্রশ্নটা একটু আলোচনা করব। গত সেশনের যে আমাদের যে ইংরেজি প্রশ্নটা আছে সেটা কেমন ছিল বা কি টাইপের প্রশ্ন আসে, আমি তোমাদেরকে এটা ডিটেইল একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কি টাইপের প্রশ্ন আমরা ইংরেজিতে আনসার করতে হবে বা ইংরেজিতে কি টাইপের প্রশ্ন আমাকে সাধারণত আনসার করা লাগতে পারে। ওকে, আমরা দেখি গত বছরের প্রশ্নটা, তুমি যখন প্রশ্নটার দিকে তাকাবা তখন একটু চিন্তা করো যে এখানে একটু খেয়াল করো যে আমরা কি টাইপের প্রশ্ন আমরা দেখতেছি। দেখো এখানে প্রশ্নটা আছে, দ্য হোল ইনসিডেন্ট ডিড নট লাস্ট লং, মানে পুরো ঘটনাটা খুব বেশি দীর্ঘায়িত হয় নাই বা খুব বেশি সময় নেয় নাই। মানে কি, দ্য হোল ইনসিডেন্ট পুরো ঘটনাটা ডিড নট লাস্ট লং, এটা খুব বেশি দীর্ঘায়িত হয় নাই। বাট এই প্রশ্নটা কিন্তু টোটালি গ্রামার বেসড, গ্রামার থেকে এই প্রশ্নটা আসছে। গ্রামারের মধ্যে কোন টপিক, পার্টস অফ স্পিচ থেকে এবং সেন্টেন্স কমপ্লিশন মানে সেন্টেন্স ফুলফিল, এই জায়গা থেকে আমাদের প্রশ্নটা আসছে মেইনলি। এখন দেখো আমাদের এখানে এই চ্যাপ্টারটা হলো মূলত কনজাংশন থেকে, কনজাংশন মানে পার্টস অফ স্পিচের কনজাংশন পার্ট থেকে আসে। আমরা জানি যে ওই যে এন্ড, অর, বাট, আইদার, অর, নাইদার, নর, এই যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজ গুলো আছে এগুলো মূলত কনজাংশনের কাজ করে। এবং বাটটা মেইনলি মিন করে হলো কন্ট্রাস্ট। মেইনলি কি মিন করে? কন্ট্রাস্ট মানে হলো বিপরীত, মানে একটা জিনিসের ঠিক উল্টা জিনিস বা বিপরীত জিনিস, এটা যখন ইউজ করে তখন আমি বলি কন্ট্রাস্ট। যেমন আমি বলতেছি ধরো হি ইজ পুর, এখন সে গরিব, এখন যে গরিব তার তো অসৎ হওয়ার কথা, কিন্তু আমি বলতেছি হি ইজ পুর বাট অনেস্ট। এখন আমাকে একটু জাস্ট কমেন্টে বলো, এই যে অনেস্টটা আছে এটা কি ধরনের ক্লজ?
এটা কি ধরনের ক্লজ? এখন এটা কি ক্লজ নাকি এটা একটা ওয়ার্ড? এটা কি একটা ক্লজ আমরা কখন বলি? যখন একটা সম্পূর্ণ সেন্টেন্স গঠিত হয় তখন সেটাকে আমরা ক্লজ বলি। তো এটা কি ক্লজ নাকি ওয়ার্ড? তো অনেস্ট যখন আমি বলতেছি, আমি যখন বলতেছি যে দেখো হি ইজ পুর বাট অনেস্ট, এটা কি ধরনের ক্লজ? অনেস্ট কি একটা ওয়ার্ড নাকি ক্লজ? জাস্ট আমাকে বলো যে ইংলিশ কি, ইংলিশ বলতেছি যে এটা ওয়ার্ড নাকি ক্লজ? এটা কি ওয়ার্ড নাকি ক্লজ? আমাকে জাস্ট একটু ইনফর্ম করো তোমরা, এটা কি ওয়ার্ড নাকি ক্লজ? আচ্ছা, আমি সবার কমেন্ট মনে হয় দেখতে পাচ্ছি না, জাস্ট আমাকে একটু ইনফর্ম করো যে এটা কি ধরনের ক্লজ? ওকে, আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কি ধরনের ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এটা আসলে মিন করতেছি কি, আমরা এটাকে কেন ক্লজ বলতেছি? ক্লজ বলার কারণ হলো একটা ক্লজের মধ্যে থাকে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। একটা ক্লজের মূল পার্ট মানে ক্লজের মধ্যে কি থাকতেই হবে? ক্লজের মধ্যে থাকতে হবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। এখন মনে হতে পারে যে এই অংশে তো আমার সাবজেক্ট নাই, এই অংশে সাবজেক্ট নাই, তাহলে আমি এটাকে কেন ক্লজ বলবো, বা এখানে কি ফাইনাইট ভার্ব আছে কিনা? এখন এইটা অংশটা মূলত আসলে মিন করছে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এই যে সাবজেক্ট, এই যে আমার ফাইনাইট ভার্ব, তাহলে এটা হলো আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি যে আলোচনা থেকে এখানে আসছি সেটা হলো যে আমি যখন বাট কনজাংশনটা ব্যবহার করতেছি, এখানে বাট কিন্তু কনজাংশন। কেন কনজাংশন? তোমরা জানো যে যখন দুইটা ক্লজকে একটা শব্দ যুক্ত করে, দুইটা ক্লজকে যখন একটা ওয়ার্ড সংযুক্ত করে, তখন সেটাকে আমরা বলি কনজাংশন। আবার দেখো আসলে পড়া কোথা থেকে কোথা চলে যায়, বেসিক আলোচনা করতে গেলে এরকম বাট, কিন্তু এখানে দেখো কনজাংশন। আমি যখন বলতেছি এখানে বাট কনজাংশন, কিন্তু আমাকে বলো যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস। এখানে বাট কোন পার্টস অফ স্পিচ? আবার আমি যখন বলবো যে দেয়ার ইজ নো mother but loves her child, there is no mother but loves her child। এখানে দেখো, এখানে বাট কিন্তু কি পার্টস অফ স্পিচ বা কোন পার্টস অফ স্পিচের কাজ করতেছে? আমি আবার বললাম বাট মি নো বাটস। এখানে দেখো, এখানে বাট শব্দ, এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমি একটা টুইস্ট আছে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে টুইস্ট আছে। এখানে বাট আমি দিলাম, আবার এখানে বাট লাভস হার চাইল্ড, এখানে বাট কোন পার্টস, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমি যখন এখানে বাট বলতেছি এটা কনজাংশন, কারণ কি দুইটা ক্লজ। এটা হলো আমার একটা প্রিন্সিপাল ক্লজ বা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই ক্লজটা আমার এই প্রিন্সিপাল ক্লজের উপর অধীনস্থ, মানে এটার উপর ডিপেন্ডেন্ট। আমি যখন এটার উপর ডিপেন্ডেন্ট বলতেছি তখন সেটা হচ্ছে সেটা কি সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেট, কারো অধীনস্থ। কিন্তু এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ বা এটাকে আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুইটা ক্লজকে যখন যুক্ত করতেছে তখন আমি এই পার্টস অফ স্পিচটাকে বলতেছি কি কনজাংশন, রাইট? তারপরে দেখো আমি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটা কিন্তু আবার কনজাংশন না। এই বাটটা কিসের কাজ করতেছে? অ্যাকসেপ্টের কাজ করতেছে, মানে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হেল্প করতে পারে না। তার মানে এই অ্যাকসেপ্ট শব্দটা হলো মূলত প্রিপোজিশন। তার মানে এই বাট ওয়ার্ডটা এখানে কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। আবার দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তো এইখানে বাট কিন্তু আবার ভিন্ন ফাংশন। এখানে এটা who does not love her child, who does not, D-O-E-S-N-T, does not, এইটার অর্থ দিচ্ছে who does not love her child। তার মানে যখনই who আসতেছে তখন সেটা হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এটাকে আমি বলি নেগেটিভ রিলেটিভ। ওকে, তারপর আবার দেখো যখন আমি বাট দিয়ে বাক্য শুরু করতেছি এবং সেটা ভার্বের কাজ করতেছি, যে কেবল কিন্তু করো না, তখন এই বাটটা হয়ে যাচ্ছে কি ভার্ব। আবার যখন আমি বাট মি নো বার্ডস বলতেছি, এই যে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড বসে, তার মানে এটা হয়ে যাচ্ছে
নাউন। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড বসলে সেটা হয়ে যাচ্ছে নাউন। তার মানে দেখো যে এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটার মধ্যে একটা টুইস্ট আছে। মানে এগুলা এক ক্লাসে সবকিছু বলা সম্ভব না, কিন্তু জাস্ট আমি ধারণা দিয়ে দিচ্ছি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, জাস্ট একটু ডিটেইল আলোচনা করা। এখন দেখো আমি যেটা বলতেছিলাম যে আমি যখন বলতেছি হি ইজ পুর বাট অনেস্ট, কিন্তু সে গরিব, তো যেহেতু সে গরিব তাহলে তার কি হওয়ার কথা? অসৎ হওয়ার কথা। আমাদের দেশে যদিও ধরো ধনীরাই বেশি অসৎ, ধনী বলতে কি যারা সরকারি চাকরিজীবী, হাই অফিসিয়াল যারা আছে বা যারা প্রশাসনে চাকরি করে, তারাই আসলে সবচেয়ে বেশি অসৎ, তারাই দুর্নীতি করে, তারাই ঘুষ খায়, তারাই সুদের সাথে জড়িত। তো আসলে কি প্রকৃতিগতভাবে যাদের নিড আছে, যাদের নেসেসিটি আছে, তারই তো গরিব হওয়ার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু সে গরিব কিন্তু সৎ। তার মানে কি এই যে কিন্তুটা, এটা আমি কন্ট্রাস্ট হিসেবে ব্যবহার করি। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে হলো বিপরীত কোনো কিছু বুঝাইতে, কন্ট্রাস্ট। তো আমরা এই সেন্টেন্সেও যখন দেখলাম যে দ্য হোল ইনসিডেন্ট ডিড নট লাস্ট লং, পুরো ঘটনাটা দীর্ঘ সময় ধরে হয় নাই বা দীর্ঘ সময় হয় নাই, বাট কিন্তু দেখো কিন্তু বলার পরে আমার কিন্তু এখানে সেন্টেন্সগুলোর মধ্যে একটু কানেক্ট করতে হবে যে আসলে এর বিপরীত কি ধারণা আমার প্রকাশিত হয়। ইট হ্যাপেন্ড অনলি ইয়েস্টারডে, এটা হইল না যে এটা খুব একটা লম্বা সময় ধরে হয় নাই, কিন্তু এরকম না মনে হয়েছে যে অনেক সময় ধরে হয়েছে। এই অর্থটা কিন্তু এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এই যে সেন্টেন্স কমপ্লিশন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এগুলো গ্রামাটিক্যালি কানেক্টেড। আমাকে এই কনজাংশনের ব্যবহার বা এই যে কানেক্টরটা আমি বললাম বাট, এটার ব্যবহারটা আমাকে জানতে হবে। তার মানে আমি বলতেছি ইট ফেল্ট লাইক এটার্নিটি, মানে এটা মনে হয়েছিল যে এটা চিরজীবন ধরে চলতেছে। এটার্নিটি মানে হলো সারা জীবন ধরে চলা, এটার্নাল, এটার্নাল ফ্রিডম, এটার্নাল লাভ আমরা বলি না, যে চিরজীবী ভালোবাসা, এটার্নাল ফ্রিডম, আজীবনের স্বাধীনতা। তার মানে মনে হয়েছে যে দ্য হোল ইনসিডেন্ট ডিড নট লাস্ট লং বাট ইট ফেল্ট লাইক এটার্নিটি, এটা মনে হয়েছে যে এটা মনে হয় আজীবন ধরে চলতেছে। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে বি, কারেক্ট আনসার হবে বি। তার মানে যারা ক্লাস করতেছো ওদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বইলো, কারণ বোঝা যাচ্ছে না কারা ক্লাস করতেছো। ওয়ালাইকুম আসসালাম উর্মি, তালহা বিন জামান, সাদিকুল ইসলাম। আচ্ছা, যাই হোক, যারা ক্লাস করতেছো ক্লাসটা শেয়ার করে দিও। তোমাদের সাথে যেহেতু ক্লাসে দেখা হয়েই যখন গেল তাহলে ক্লাসটা ভালোভাবেই হোক, যারা ক্লাস করতেছে সবাই যেন কানেক্টেড থাকতে পারে। ওকে, আচ্ছা, আমরা দেখলাম যে সেন্টেন্স কমপ্লিশন থেকে প্রশ্ন আসতে পারে, যেটা গ্রামাটিক্যালি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, তারপরে দেখি। ওকে, আমরা এইখানে একটা সেন্টেন্স কমপ্লিশন দেখতেছি, সেন্টেন্স ফিল আপ, একটা ফিল ইন দ্য গ্যাপ। Psychologists conclude that our childhood experience often have a strong influence on the way we dash the world later in life. তো সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানীরা কনক্লুড দ্যাট, এই সিদ্ধান্তে আসছেন বা এই উপসংহার আমরা কি মানে শেষ যে প্যারাটা লিখি এটা কি বলি আমরা? কনক্লুশন। তো এটা কনক্লুড করছে যে আওয়ার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, আমাদের বাল্যকালের অভিজ্ঞতা, অফেন হ্যাভ আ স্ট্রং ইনফ্লুয়েন্স, এটা প্রায়শই একটা মানে গুরুত্বপূর্ণ প্রভাব, স্ট্রং মানে শক্তিশালী প্রভাব থাকে অন দা ওয়ে, আমরা কিভাবে বা কোন ওয়েতে বা কোন উপায়ে ড্যাশ দ্য ওয়ার্ল্ড লেটার ইন লাইফ, আমরা কিভাবে বা কোন ওয়েতে আমরা পরবর্তী জীবনটাকে কাটাবো বা পরবর্তী জীবনে আমরা চলবো, সেটা অনেকটাই ডিপেন্ড করে যে কিসের উপরে আমরা ওই যে মানে যে জিনিসটা আমি আয়ত্ত করতেছি বা যে জিনিসটা আমি মানে আত্মস্থ করতেছি। বুঝতে পারছো? ওকে, আমাদের এখানে পারসিভ, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যান্টিসিপেট, পোর্টেন্ট, মানে এগুলার কোনটা আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন এখানে দেখি, পারসিভ মানে হলো আমরা কিভাবে এটা আত্মস্থ করতেছি বা এটা কিভাবে আমি হৃদয়ঙ্গম করতেছি বা নিজের মধ্যে কিভাবে এটা অ্যাডপ্ট করতেছি। তো পারসিভ শব্দটা এখানে মূলত অ্যাপ্রোপ্রিয়েট। পারসিভ দ্য ওয়ার্ল্ড লেটার ইন লাইফ, দ্য ওয়ে উই পারসিভ, আমরা কিভাবে সেটাকে গ্রহণ করতেছি, হাউ উই অ্যাকসেপ্ট দ্য ওয়ার্ল্ড, সেটার উপরে আমাদের পরবর্তী। তার মানে এটাকে আমি এক সেন্সে ভোকাবুলারির মধ্যে দিতে পারি যে এই প্রশ্নটা ভোকাবুলারি, মানে ভোকাবুলারি আমাদের খুবই ইম্পর্টেন্ট এই ইউনিটের জন্য সায়েন্সের ভোকাবুলারি অংশটা। এই প্রশ্নের প্যাটার্নটা অনেকটা আইবি এর মতো, মানে খুব ক্রিটিক্যাল এক্সপ্লেনেশন, ক্রিটিক্যাল ভোকাবুলারি থেকে কিছু প্রশ্ন এসে থাকে। তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা চেষ্টা করি। তারপরে দেখি, অ্যান্ড্রু কিশোর ওয়াজ রেইজড ইন আ ড্যাশ Christian family of Bangladesh. Andrew Kishore was raised in a,
এই প্রশ্নটা টোটালি আমার ফিল ইন দ্য গ্যাপ, কিন্তু প্রশ্নটা আসছে মেইনলি ভোকাব থেকে, ভোকাবুলারি থেকে এই প্রশ্নটা আসছে, ভোকাব থেকে প্রশ্ন আসছে, ভোকাবুলারি থেকে আমাদের এই পার্টটা আনসার করব। এখন দেখি অ্যান্ড্রু কিশোর, যিনি একজন বিখ্যাত সিঙ্গার ছিলেন, তিনি was raised in a, মানে তিনি বেড়ে উঠেছিলেন in a dash Christian family of বাংলাদেশ, বাংলাদেশের একটা কি ধরনের ফ্যামিলিতে। এখানে রিলায়েবল, বিশ্বস্ত ফ্যামিলি আবার বিশ্বস্ত কেমন হয়, এটা হয় না। ওভারওয়েলমিংলি দেখি in a dash Christian family, একটা ক্রিস্টিয়ান ফ্যামিলি, ড্যাশ মানে এইখানে মেইনলি একটা অ্যাডজেক্টিভ দরকার। কেমন ক্রিস্টিয়ান ফ্যামিলি বা কেমন খ্রিস্টান পরিবারে, আমরা বলতে পারি ধর্মপ্রাণ। আমরা যেখানেই শূন্যস্থান পূরণ করবো সেখানে আমরা বাংলা অর্থ করে সেটার ইংরেজি ভোকাবুলারি বা ইংরেজি ওয়ার্ডটা খুঁজতে যাবো। ওভারওয়েলমিং মানে হলো কি, মানে খুব চমকপ্রদ ভাবে, এরকম না। স্টলওয়ার্টও না, এটা হবে না। তাহলে ডিভাউট মানে হলো ধর্মপ্রাণ। ডিভাউট শব্দটার অর্থ হলো ধর্মপ্রাণ বা ধর্মভীরু, ধর্মপ্রাণ। আমরা বলি না যে পায়াস, PIOUS, পায়াস মানে কি ধার্মিক বা ধর্মভীরু, এটাকে আমরা যেমন ধার্মিক বলি। ডিভাউট মানে হলো ধর্মপ্রাণ বা ধর্মভীরু। তো অ্যান্ড্রু কিশোর এরকম একটা ধর্মভীরু বা ধর্মপ্রাণ পরিবারে তিনি বেড়ে উঠেছিলেন। ওকে, আচ্ছা, অনেকেই ক্লাসে আছে, গুড, খুবই ভালো। আচ্ছা, আবিদ হাসান, অনিমা, আচ্ছা, এগুলা যেগুলা বলতেছি এগুলা ক্লিয়ার কিনা, এটা যে কারো কাজে লাগতে পারে, এখন আমরা দেখি দ্যাট অথর সিমস টু ইনভাইট আস টু ড্যাশ হুইচ দ্য ট্র্যাজিক ক্যারেক্টার্স অফ দিস বুক। তো একজন লেখক তিনি কি করছে, এখানে বোঝা আছে দ্য অথর সিমস টু ইনভাইট আস, মনে হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ করেছে টু। আমরা জানি 2 + V1, এটাকে আমরা বলি ইনফিনিটিভ ক্লজ, ইনফিনিটিভ ক্লজ। তো 2 + V1 এটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাউন্ট করি, এটাকে আমরা জানি কিনা। 2 + V1 এটা মূলত হলো একটা নাউনের কাজ করে, এটা নন ফাইনাইট ভার্ব। 2 + V1 হলো নন ফাইনাইট ভার্ব, যেটা আসলে ভার্বের কাজ করে না, যেটা নাউনের কাজ করে। তো আমরা দেখলাম যে মনে হলো লেখক আমাদেরকে আমন্ত্রণ করেছেন, সিম টু ইনভাইট আস ড্যাশ হুইচ দ্য ট্র্যাজিক ক্যারেক্টার্স অফ হিজ বুক। তার মানে তিনি একটা বই লেখছেন যেখানে যে ট্র্যাজিক ক্যারেক্টার, বা ট্র্যাজিক বলতে আমরা যেটা বুঝি যে আমাদের যে কি বলা যায়, ট্র্যাজিক বলতে মানে বিয়োগাত্মক যে ক্যারেক্টারগুলো, বিয়োগাত্মক বলতে যেটা আসলে করুণ পরিণতি। ট্র্যাজিক মানে কি, ট্র্যাজেডি থেকে আসে ট্র্যাজিক। তো করুণ পরিণতি যে সকল লেখা বা চরিত্রে আছে, সেই যে ট্র্যাজিক ক্যারেক্টারের সাথে সমবেদনা বা সমব্যথী হওয়া, এটাই বোঝাচ্ছে দ্যাট অথর সিমস টু ইনভাইট আস, আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন টু মানে কি জন্য, টু মানে টু বা ফর আমরা যেটা বলি, টু সমবেদনা বা সমব্যথী হওয়ার জন্য উইথ দ্য ট্র্যাজিক ক্যারেক্টার অফ হিজ বুক। হুইচ হবে না, এখানে উইথ হবে। ইনভাইট উইথ দা মানে সাথে সমব্যথী হওয়ার জন্য তিনি আমাদেরকে ইনভাইট করেছিলেন। তার বইয়ের যে ট্র্যাজিক ক্যারেক্টার বা মানে যেটা হলো বিয়োগাত্মক যে ক্যারেক্টারটা আছে তার সাথে এখন এখানে কনাইভ, তারপর রিডিকিউল, কমিসারেট, কন্টেম্পলেট। এখানে কমিসারেট শব্দটা হলো সমবেদনা বা সমব্যথী হওয়া, এটা অর্থ হলো সমবেদনা বা সমব্যথী হওয়া, সমবেদনা। তো এটাই আমার সমবেদনা বা সমব্যথী, যেটাই আমরা বলি না কেন কমিসারেট মানে হলো সমবেদনা বা সমব্যথী হওয়া। তো এইটাই এই সেন্টেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট। আমি ফিল ইন দ্য গ্যাপটা করে নিলাম, জাস্ট ভোকাবুলারি থেকে আমার কিন্তু এই প্রশ্নটা আনসার করতে হচ্ছে। তারপরে প্রশ্ন আমরা চলে যাই, আমরা খুব বেশি প্রশ্ন এখানে সলভ করবো না, জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য আমি কিছু প্রশ্ন এখানে নিয়ে এসেছি। মোস্ট সায়েন্টিস্ট টু ফাইন্ড এ chasm between theory and practice, a synonym of the word chasm, এটাও আমার ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে, জাস্ট আমার ভোকাবুলারি থেকে প্রশ্ন। তার মানে আমাদের গ্রামার এবং ভোকাবুলারিটা 3 স্টার কিন্তু আমার ভোকাবুলারিতে নিতে হচ্ছে, 3 স্টার ভোকাবুলারি থেকে কিন্তু অধিকাংশ প্রশ্নগুলো আমার আনসার করতে হচ্ছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার কিনা? আচ্ছা, বোঝা যাচ্ছে কিনা সবাই যারা ক্লাসে আছো, তারা কি বুঝতে পারতেছো কিনা? জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও, কারণ কমেন্টে না বললে আমি আসলে বুঝতে পারবো না যে ক্লিয়ার হচ্ছে কিনা, ক্লিয়ার অর নট।
বোঝা যাচ্ছে? ওকে, তো এখানে আমরা দেখি চ্যাজম মানে হলো ফাটল বা চির। চ্যাজম, আমরা এটার অর্থটা আমরা একটু জেনে নিই। চ্যাজম মানে হলো ফাটল বা চির। চির তার মানে অধিকাংশ সায়েন্টিস্ট, অধিকাংশ বিজ্ঞানীরা এটা মনে করেন টু ফাইন্ড এ চ্যাজম, বা তারা খুঁজে পেয়েছেন একটা ফাটল বা চির, মানে কি একটা দূরত্ব, মানে একটা ডিফারেন্সিয়েশন, মানে কি একটা দূরত্ব বা একটা গ্যাপ খুঁজে পাইছেন বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তত্ত্ব এবং অনুশীলন। থিওরি অ্যান্ড প্র্যাকটিস, থিওরি মানে হলো তাত্ত্বিক, আমরা বলি না যে থিওরিটিক্যাল পড়াশোনা, থিওরি বা প্র্যাকটিক্যাল। থিওরি মানে হলো তত্ত্ব। অধিকাংশ বিজ্ঞানীরা থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে একটা চির খুঁজে পাইছেন বা ফাটল খুঁজে পাইছেন। তো এখানে চ্যাজম শব্দটা আসলে কি মিন করছে আমরা দেখি। আমরা প্রথম যে শব্দটা দেখতেছি ফিজিওর বা ফিজিওর, আমরা যেটাই বলি না কেন ফিজিওর, এটার অর্থ হলো চির বা ফাটল, বা মানে কোনো কিছু দ্বিখণ্ডিত হওয়া যাওয়া বা বিভাজিত হয়ে যাওয়া। এখানে এক্সপার্টাইজ, ডেন্সিটি, সিভালরি কোনোটাই হচ্ছে না, কারণ এক্সপার্টাইজ মানে বিশেষজ্ঞ, তারপরে ডেন্সিটি মানে ঘনত্ব, এরকম কোনো অর্থই আমি এখানে সেট করতে পারি না। তাহলে এখানে ফিজিওর বা ফিজার আমরা যেটাই বলি না কেন, এই চ্যাজম, চ্যাজমের সাথে আমার সিনোনিমাস যে ওয়ার্ডটা সেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হলো ফিজিওর। বুঝতে পারছো? ফিজিওর, বা এটাও ফাটল বা চির অর্থে আমরা ব্যবহার করি, ফাটল বা চির অর্থে আমরা ব্যবহার করি। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখি ম্যাক্সিমাম কিন্তু আমাদের ভোকাবুলারি থেকে আনসার করতে হচ্ছে। সরি। আচ্ছা, আমরা এখানে আরেকটা প্রশ্ন দেখতেছি। এই প্রশ্নটা মূলত আমাদের recent data from the World Health Organization shows that COVID infection did not spare. তার মানে রিসেন্ট ডেটা ফ্রম দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু থেকে আমরা যে সাম্প্রতিক তথ্য যেটা দেখতে পাচ্ছি, তারা বলতেছে, তারা এটা দেখাচ্ছে যে কোভিড ইনফেকশন ডিড নট স্পেয়ার, আসলে কাউকেই, মানে কি এটা বোঝাচ্ছে যে এই যে ডেটাটা আমরা WHO বা হু থেকে দেখতেছি, সেটা আমাকে এটা দেখাচ্ছে যে কোভিড ইনফেকশন, আমরা জানি যে কোভিড-19 বা মানে করোনা ভাইরাস, যেটা এই যে করোনা ভাইরাসটা আসলে কাউকে রেহাই দেয়নি। স্পেয়ার মানে হলো ছাড় দেওয়া বা কাউকে ছেড়ে দেওয়া বা কাউকে স্কিপ করা। স্পেয়ার মানে হলো যে কাউকে ছেড়ে দেওয়া। তো আসলে আমরা কি জানি, কোভিড-19 আসলে কাউকেই ছাড় দেয় নাই। ডিড নট স্পেয়ার নোবডি, ডিড নট আবার নোবডি, এটা কখনোই হওয়ার সুযোগ নাই, এটা হবে না। তো এভরিবডি, ডিড নট স্পেয়ার এভরিবডি, নট আছে, এভরিবডি হবে না, তার মানে ডিড নট স্পেয়ার এনিবডি, তো সামবডি হবে না। তো আমাকে একটু বলো যে এনিবডি, এনিবডি কোন পার্টস অফ স্পিচ? এনিবডি কোন পার্টস অফ স্পিচ? জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও যে এনিবডি কোন পার্টস অফ স্পিচ। আমাকে একটু জানাও এনিবডি কোন পার্টস অফ স্পিচ। জাস্ট টেল মি এনিবডি কোন পার্টস অফ স্পিচ। Anybody কোন পার্টস অফ স্পিচ? Anybody কোন পার্টস অফ স্পিচ একটু আমাকে জানাও, আমি কমেন্টটা ফলো করতেছি তোমাদের। Anybody কোন পার্টস অফ স্পিচ? সাদিকুল, সাদিকুল, এনিবডি কোন পার্টস অফ স্পিচ? জাস্ট আমাকে একটু ইনফর্ম করো এনিবডি কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, হ্যাঁ, এনিবডিটা হলো আমার একটা প্রোনাউন। এনিবডি কি? প্রোনাউন। এটা কি ধরনের প্রোনাউন? এনিবডিটা হলো আমার একটা ইনডেফিনিট প্রোনাউন। কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। এনিবডি হলো আমার ইনডেফিনিট প্রোনাউন, এবং ইনডেফিনিট প্রোনাউন থেকে কিন্তু এই বছর প্রশ্ন আসে। এই এনিবডি থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2025 সালে 2025 মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন আসে। এনিবডি, এনিওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, ওয়ান, ফিউ, এনি, যা কিছু আছে সব হলো আমার ইনডেফিনিট প্রোনাউন। কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। খুবই ইম্পর্টেন্ট ইনডেফিনিট প্রোনাউন, এটা মনে রাখো, এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে। ইনডেফিনিট প্রোনাউন।
ওকে, তারপরে আমরা দেখতাম যে এনিবডি মানে কি, কেউ রেহাই পায় নাই এই করোনা ভাইরাস বা কোভিড-19 থেকে। তারপরে দেখি ড্যাশ লাইক এ কাপ অফ টি, ড্যাশ ইউ লাইক এ কাপ অফ টি, খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। উড ইউ লাইক আ কাপ অফ টি, এটা আচ্ছা, এটা আমি আনসার বলবো না, এটা সবার কাছে একটু আনসারটা দেখতে চাই, মানে এই প্রশ্নের আনসারটা কি হবে, এই প্রশ্নটা সবার একটু কমেন্টে জানাও যে এটার আনসার কি হবে। আমাকে একটু কমেন্টে আনসারটা জানাও যে এটা আনসারটা কি হবে। ড্যাশ ইউ মাইন্ড, ড্যাশ ইউ লাইক এ কাপ অফ টি। জাস্ট আমাকে একটু আনসারটা জানাও। আচ্ছা, আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না, এরকম কোনো সমস্যা কি আছে কিনা বুঝতেছি না আসলে। ড্যাশ ইউ লাইক আ কাপ অফ টি, তার মানে আমরা এই ওয়ার্ডটা সহজেই আমরা এটা লিখতে পারি, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড আ কাপ অফ টি, উড ইউ মাইন্ড আ কাপ অফ টি। তাহলে আনসার কি হবে, উড ইউ মাইন্ড। তুমি কি কিছু মনে করবে যে এক কাপ চা খেতে বা এক কাপ কফি খেতে? আমরা এটা বলি যে ভদ্রতার সূত্রে, উড ইউ মাইন্ড গো দেয়ার, উড ইউ মাইন্ড, would you like a cup of tea, would you like a ride with me। তার মানে জাস্ট would you like, would you like, তুমি কি এটা পছন্দ করবে বা তুমি কি এটা পছন্দ করে থাকবে, এই অর্থে আমরা would you like ব্যবহার করি। ওকে, আমরা ক্লাসটা আর খুব বেশি দীর্ঘায়িত করব না, জাস্ট আমি তোমাদেরকে কিছু কথা একটু বলে ক্লাসটা শেষ করব। যে আমাদের ইংলিশে আমাদের এমসিকিউ আনসার করতে হবে 15 ইংলিশে এমসিকিউ আনসার করতে হবে 15। তো এই জিনিসটা অনেকেই আমরা ভয় পাই। তো এই 15-র মধ্যে আমাদের মেইনলি যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হলো গ্রামার। গ্রামারের যে গতানুগতিক, তোমরা মেডিকেলের জন্য যে গ্রামারগুলো পড়ছো, বিশেষ করে আমি একটু স্টার দিয়ে বলে দিতে চাই যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তারপরে ধরো এখানে সেন্টেন্স কমপ্লিশন বা কারেকশন, তারপরে ফিল ইন দা গ্যাপ, ফিল ইন দা গ্যাপ, কারেকশন, ফিল ইন দা গ্যাপ, এই পার্টটা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে এগুলো দেখতে হবে। বিশেষ করে পার্টস অফ স্পিচ রিলেটেড প্রশ্নগুলো অনেক বেশি আসে। তো গ্রামারের মধ্যে এই আইটেমগুলো আমরা দেখব। এর পাশাপাশি আমাদের ভোকাবুলারি পার্টের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম খুবই ইম্পর্টেন্ট, এটাকে তুমি 3 স্টার দিতে পারো, 3 স্টার। তারপরে আমাদের কি আছে, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে আমরা আরেকটা জিনিস যেটা খেয়াল করবো, যে গ্রুপ ভার্ব। তারপরে আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, সেটা হলো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এই অংশটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের সিনোনিম থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের স্পেলিং থেকে প্রশ্ন আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 2 স্টার, এখানে স্পেলিংটা 2 স্টার আমি দিয়ে দিলাম। এই অংশ থেকে আমাদের গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা আমাদের খেয়াল করতে হবে। তো এটা আমি কিসের জন্য বললাম, এই যে আমাদের এমসিকিউ এর যে 15 নাম্বার, এটার জন্য আমরা এটা খেয়াল করব। এছাড়াও আমাদের ফার্স্ট পার্ট মানে টেক্সট বুক থেকে কিন্তু আমাদের এইখানেও এমসিকিউ প্রশ্ন আসতে পারে। কি টাইপ প্রশ্ন? এখান থেকে একটা স্পেলিং দিতে পারে, একটা গ্রামাটিক্যাল এক্সপ্রেশন দিতে পারে, একটা সিনোনিম জানতে চাইতে পারে। তো টেক্সট বুকটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা একটু খেয়াল করি, তারপর আমাদের রিটেন পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে নাম্বার থাকতেছে মাত্র 10,
কিন্তু 10টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তুমি ইংরেজি দাগাচ্ছ, এমসিকিউ দাগাচ্ছ, কিন্তু রিটেনে কিছুই করতে পারতেছো না বা রিটেন বুঝতেছই না, এটা হইলে কিন্তু বিপদ। মানে এটা হইলে কিন্তু আসলে মহা বিপদে পড়বা, এটা হওয়ার কোনো সুযোগ নাই। কুডিউ মাইন্ড না উডিউ মাইন্ড, কুডিউ মাইন্ড হয় না, তাকিউর রহমান। আচ্ছা, আমরা ওই পার্টটা থেকে চলে আসি। এখন দেখো রিটেনের যে 10 নাম্বারের জন্য তোমাকে লিটারারি টার্মগুলো সম্পর্কে জানা থাকতে হবে। লিটারারি টার্মস বলতে আমাদের কি, আমরা ওই যে দেখছি না যে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, এক্সাজারেশন, তারপরে হলো আইরনি। তো এই যে লিটারারি টার্মগুলো থেকে কিন্তু আমাদের রিটেনে আসতে পারে, যে এক্সপ্লেইন দ্য গিভেন প্যাসেজ, দ্য গিভেন সিনোনিম বলতেছি, মেটাফোর অর পার্সনিফিকেশন, এরকম আমাদের লিটারারি টার্মস থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে আমাদের সামারি অথবা থিম অথবা সামারি, কোন একটা কবিতা, আমাদের এটা পয়েম থেকেও আসতে পারে, থিম আসতে পারে পয়েম থেকে, অথবা স্টোরি থেকে সামারি লেখা লাগতে পারে। বুঝতে পারছো? তো এইগুলা আমাদের মোটামুটি রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, সেটা হলো ট্রান্সলেশন। তারপরে হলো এটা বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা, যেভাবেই আসতে পারে। তারপর হলো সেন্টেন্স মেকিং। তোমাকে একটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দ দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে। তো এটা স্বাভাবিকভাবেই খুব বেশি সহজ আসবে এরকম না। তো এটাও ভোকাবুলারি পার্টের মতোই, ভোকাবুলারি পার্ট। তোমাকে যেমন শব্দের অর্থটা জানতে হবে এবং সেটা দিয়ে একটা বাক্য তৈরি করে সেটাকে আনসার করতে হবে। তো মেইনলি আমাদের যে আমাদের রিটেন পার্টটা আছে, রিটেন পার্টে আমরা এই অংশগুলো একটু মনোযোগ দিয়ে দেখব, গুরুত্ব সহকারে আমরা যদি প্রিপারেশন নিতে পারি, প্রস্তুতি নিতে পারি, ইনশাআল্লাহ ইংরেজিতে ভালো করা সম্ভব। এখন কথা হলো যে আমি যদি নিতান্তই ম্যাথে খুব বেশি দুর্বল থাকি, আমি ম্যাথ দাগাবো না চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা ইংরেজিটা সাহস করে দাগাবো। আর ইংরেজি আহামরি কঠিন হবে এটা ভাবারও কোনো কারণ নাই। তুমি যা পড়ে আসছো, তুমি যে গ্রামার পড়ছো, তুমি যে ভোকাবুলারি পড়ছো, তুমি যে রাইটিং পার্ট, এখন আমরা এইচএসসি লাইফে কি আমরা লিখি নাই? কমন পড়ছে সবকিছু, যেমন স্টোরি লিখছি, প্যারাগ্রাফ লিখছি, অ্যাপ্লিকেশন লিখছি, এগুলো তো বানায় লিখতে হয়। মানে জাস্ট থিমটা ধরার চেষ্টা করব, প্রশ্নে কি চাইছে সেটা আমি আগে ক্লিয়ার হব, এবং সেটা অনুযায়ী অল্প জায়গা দেয়া থাকবে। আমার এত চিন্তা করার দরকার যে কতটুকু লিখবো, এত বড় লিখবো নাকি এত ছোট লিখবো। আমার লিমিটেড স্পেস, আমার যে স্পেস দেওয়া আছে সেই স্পেসে আমি লিখে আনসার করে দিয়ে আসবো, এটা হলো আমার কাজ। এখন কথা হলো প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এটা বলার সুযোগ নাই। ইংরেজি প্রশ্ন গতানুগতিক ভাবে যাদের বেসিক ভালো তাদের জন্য সহজই হবে, এত ভয় পাওয়ার কিছু নেই। যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি ইংরেজি দাগাবো, সেই ক্ষেত্রে আমাকে সাহস নিয়ে, কনফিডেন্স নিয়েই দাগাইতে হবে। এবং রিটেন পার্টের জন্য ভয়ের কোনো কারণ নাই, যে ম্যাথ দাগাচ্ছে তার জন্য সহজ না। আমি ইংরেজি তাও তো 2-3 লাইন লিখতে পারতেছি, যার ম্যাথ কমন পড়ে না সে তো কিছুই লিখতে পারবে না, 0 পাবে। তো আমি চেষ্টা করব যে ভোকাবুলারি অর্থটা বের করার, প্রশ্নে কি চাইছে সেটা বুঝে আনসারটা করার চেষ্টা করব। তো ভয়ের কিছু না ইনশাল্লাহ। তো সাহস করে পরীক্ষা দিতে যাইতে হবে, এবং 15 তারিখ পরীক্ষাটা, মানে কাল বাদে পরশুদিনই পরীক্ষা। সাহস রাখতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো, এবং আল্লাহর উপর ভরসা করে, পুরোপুরি তাওয়াক্কুল করে, দোয়া করে পরীক্ষা দিতে যাব। পরীক্ষা ভালো হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কারণে ভালো না হয়, সামনে অনেক পরীক্ষা আছে, হতাশ হওয়ার বা ভেঙে পড়ার কোনো কারণ নাই। জাস্ট আমাকে লেগে থাকতে হবে, সাহসটা রাখতে হবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি বুঝতে পারছো যে আলোচনাটুকু, এটা আশা করি কাজে লাগবে, যতটুকুই লাগুক। কারণ কোনো কথাই ফেল না, কোনো কিছু শেখায় আসলে খারাপ কিছু না, কোনো না কোনো ভাবে কাজে লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, নিরাপদে থাকো, এবং সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।